আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স। যারা স্পোকেন ইংলিশ কোর্স করতেছেন, যারা আইএলটিএস রাইটিং টাস্কের জন্য এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে চান, কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার মেক করা। এছাড়াও একাডেমিক যারা আছেন তারাও বুঝতে পারবেন, মোটামুটি গ্রামাটিক্যাল কিছু টার্ম বুঝতে পারবেন, যেগুলো আপনার রাইট ফর্ম বাড়বে, কাজে লাগাইতে পারবেন। সো ওকে, আমি আসলে স্পোকেনের স্টুডেন্টদেরকে টার্গেট করে ভিডিওটা মেক করতেছি। যারা জানেন না সবাই দেখতে পারেন, আর যারা জানেন তারা স্কিপ করে যেতে পারেন। সো ওকে, প্রথমে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই। এখানে আমি ভার্বের বেস ফর্ম লিখে রাখছি বি1, বি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 বললে মনে করবেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলতেছি। আমি ধরে নিচ্ছি আপনারা সবগুলো অর্থ জানেন বা আপনারা এরকম ভার্বের লিস্ট জানেন। ভার্বের লিস্ট অফকোর্স মাথায় রাখতে হবে, সব সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ভার্বের লিস্ট অতীব জরুরি, এবং এগুলো গ্রামার খুঁজে বের করে প্রত্যেকটা গ্রামারেই দেওয়া থাকে, এগুলো মেমোরাইজ করে নেবেন। ওকে ফাইন, আমি ধরে নিলাম আপনারা জানেন। সো এবার আসেন, কন্ডিশনাল সেন্টেন্স মূলত শর্তযুক্ত সেন্টেন্স বাক্য, একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ড করে, একটা কাজের উপর একটা কাজ নির্ভর করে, একাধিক ক্লজ থাকে একটা সেন্টেন্সের মধ্যে। সো এর আগে বলে নিই, সেন্টেন্স এটা হচ্ছে চার ধরনের মূলত হয়ে যায়, হয় যে একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এরপরে 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 4 প্রকারের সেন্টেন্স আছে। আপনারা চাইলে এই সবগুলো সেন্টেন্স মেমোরাইজ করে ফেলতে পারেন। এগুলো মেমোরাইজ করার মাধ্যমে দেখবেন আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন বিভিন্ন জায়গায়, এবং আপনি ওই জায়গা থেকে আপনি স্ট্রাকচার বের করতে পারতেছেন। নিয়মটা আমি অবশ্যই দেখাচ্ছি, আপনারা ওয়েট করেন। সো প্রথমেই আমি যদি বলি যে জিরো কন্ডিশনাল, আমি প্রথমে চিনিয়ে নিই, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এগুলোর সাথে। জিরো কন্ডিশনালের সাথে জিরো কন্ডিশনাল বিষয়টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, মানে যেগুলো অভ্যাসগত শব্দ বোঝায়, একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ড করে। দেখেন, এটা প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অন্য ক্লজটাও সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। তাইলে এইরকম স্ট্রাকচার যদি হয়, বি1 থাকে, সাবজেক্ট তো থাকবে সব জায়গায়, আর ইফ তো থাকবেই। ইফের বদলে অ্যাডভান্স যেগুলো আছে সেগুলোও দেখাবো পরবর্তীতে, আপনারা শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান। সো প্রথমে ভার্বের বেস ফর্ম আছে, এরপরেও ভার্বের বেস ফর্ম আছে। সাবজেক্টের পরে যদি বেস ফর্ম থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে অর্থটা এমন দাঁড়াবে, অসুবিধা নাই, এটাকে বলে জিরো কন্ডিশনাল। আমরা অর্থ নিয়ে পরে কথা বলতেছি, এটাকে বলে জিরো কন্ডিশনাল। এরপরে যদি ভার্বের বেস ফর্ম থাকার পরেও, প্রেজেন্ট ফর্ম থাকার পরেও, বেস ফর্ম কেন বলতেছি না, বেস ফর্ম তো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা যদি হি হইতো তাহলে কাম না হয়ে কামস হইতো, কারণ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা সাবজেক্ট অনুসারে, এই পার্সন অনুসারে এগুলো চেঞ্জ হইতে পারে। ওকে, সো সাবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম থেকে তারপর আবার উইল প্লাস গো হয়, অর্থাৎ উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়, মডেল ভার্বের পরে এরকম উইল, ক্যান, মে, এরকম ভার্বের পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, সেক্ষেত্রে এটা হবে ফার্স্ট কন্ডিশন। প্রেজেন্ট ফর্ম প্লাস উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম নয়, এক্ষেত্রে এটা বেস ফর্মই বলা যায়। সো এটা হবে ফার্স্ট কন্ডিশন। নাও, আর সেকেন্ড কন্ডিশনাল চিনার উপায় হচ্ছে বি2 থাকবে, অর্থাৎ এই সারি একটা বার থাকবে। কামের ফার্স্ট টেন্স হচ্ছে কেম, এই জন্য দেখেন এখানে কেম আছে। বি2 থাকার পরে যদি উড প্লাস বি1 বসান, তাহলে এটা হবে সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, থার্ড কন্ডিশনাল চিনবেন, পারফেক্ট টেন্স থাকবে, একটা পাস্ট পারফেক্ট থাকবে, এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট সিম্পল, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল। সো এটা পাস্ট পারফেক্ট থাকার পরে যদি সাবজেক্টের পরে উড হ্যাভ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাই সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে থার্ড কন্ডিশনাল। তাহলে সিস্টেমটা আমরা পাইলাম, বেস ফর্ম বসাইলে বেস ফর্ম বসতে পারে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে, অথবা উইল প্লাস বি1 বসতে পারে, এটা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে অবশ্যই বি2 থাকলে উইল না বসে উড বসবে, আর হেড প্লাস বি3 থাকলে সেক্ষেত্রে উড হ্যাভ প্লাস বি3 বসবে। এই তো বিষয়, এই তো চেনার উপায়। সো এবার আসি, আমরা তো এগুলো মেমোরাইজ করে নেব। কথা হচ্ছে এগুলো 4টা লাইন মেমোরাইজ করে নেব, জীবনে 4টা লাইনই শিখবেন, তারপর আপনারা এখান থেকে স্ট্রাকচার দেবেন। এই যে কথাগুলো আমি বললাম, সাবজেক্ট প্লাস ইউ, আপনি দেখতে পাচ্ছেন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা জিরো কন্ডিশন। ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1, সাবজেক্ট প্লাস বি2, উড প্লাস বি1, এভাবে উড হ্যাভ প্লাস বি3। এভাবে আপনি নিজেই স্ট্রাকচার দিতে পারবেন। যখন আপনি মেমোরাইজ করে ফেলবেন এই সেন্টেন্সগুলো, আপনি চেহারা দেখলেই বুঝতে পারবেন কোনটা কী, আর তখন আপনি নিজে স্ট্রাকচার দিতে পারবেন। আগে যদি স্ট্রাকচার মুখস্থ করে ফেলেন, তারপর অর্থ দেওয়ার চেষ্টা করে, তারপর এগুলো উদাহরণ টানেন, লাভ হবে না। আগে উদাহরণ শিখবেন, তারপর উদাহরণ থেকে আপনি নিজেই স্ট্রাকচার শিখতে পারবেন, বুঝতে পারবেন। সো ওকে, আমি উদাহরণ দেওয়াটাকেই বেশি পছন্দ করি আর কি। এবার আসি আমরা এই সেন্টেন্সটা অর্থ, এটা অভ্যাসগত সত্য বোঝায়। ইফ ইউ কাম আই গো, যদি তুমি আসো আমি যাই, যদি তুমি আসো আমি যাই, বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, তুমি আসলে আমি যাই।
যদি না কথাটা যদি ব্যবহার করতে না চাও সমস্যা নাই। যদি তুমি আসো আমি যাই, যদি তুমি খাও আমি খাই, যদি তুমি বসো আমি বসি, যদি তুমি লিখো আমি পড়ি, যদি তুমি খেলো আমি খেলি, মানে যে কোনো কিছু। যদি তুমি হাঁটো আমি দৌড়াই। সো যে কোনো কিছু বলতে পারবা একটা কাজের উপর, জাস্ট একটা কাজ ডিপেন্ড করে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অভ্যাসগত সত্য, তুমি একটা কাজ করলে আমি অবশ্যই আরেকটা কাজ করি। তুমি না, শুধু যে কেউ। করিমে করলে আমি করি, করিমে বললে রহিম হাসে, এরকম একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ড করে যদি, তাহলে সেক্ষেত্রে আপনার এই স্ট্রাকচার ব্যবহার করবেন, সেক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট টেন্সের মতো অর্থ দেবে। এবার আসি এই জায়গায়, এটা একটা প্রেজেন্ট টেন্সের, ঠিক আছে, প্রেজেন্ট সিম্বলের, আরেকটা দেবে ফিউচারের মতো অর্থ। যেমন যদি তুমি আসো, ইফ ইউ কাম আই উইল গো, তাহলে আমি যাবো, ব যুক্ত হবে ফিউচারের মতো। তাহলে যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি লিখো আমি পড়বো। ইফ ইউ রিড আ বুক, যদি তুমি একটি বই পড়ো, আই উইল রাইট এ লেটার, আমি একটি রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখবো। এই যে ব যুক্ত হয়েছে। এখন গোর জায়গায় রাইট লিখছি, এই জন্য লিখবো হয়েছে অর্থ। গো আছে এই জন্য যাবো আছে অর্থ। এটা কামের জায়গায় যদি অন্য কিছু আনি, এই আসার জায়গায় বারটা চেঞ্জ হবে। তুমির জায়গায় যদি করিম ব্যবহার করি, করিম হবে এখানে তুমির জায়গায়, আর কিছু না। বারবার আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন এবং অর্থ দেবেন। অনেকগুলো সেন্টেন্স মেক করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। বলবেন, মুখ দিয়ে বলতে থাকবেন, বারবার প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে দেখবেন ইমপ্রুভ হচ্ছে। এবার আমরা একটু দেখি ইফ সেকেন্ড কন্ডিশনটা, ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে, এই যে এখানে তো এখানে তে যুক্ত হয়েছে, মানে অতীতের কথা। যদি তুমি আসতে আমি যেতাম, যদি তুমি বলতে আমি লিখতাম। ইফ ইউ টোল্ড আই উড রাইট, আমি লিখতাম, এরকম হইতো অর্থ। তাম যুক্ত হয়েছে এখানে, জাস্ট তাম। তুমি যদি তুমি শিখতে আমি শিখতাম, যদি তুমি শিখাতে আমি শিখতাম, যদি তুমি হাঁটতে আমি দৌড়াতাম। আচ্ছা, এবার দেখেন ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আগের মতোই অর্থ। আই উড হ্যাভ গন, আমি আমি যদি তুমি আসতে আমি যেতাম, সেম অর্থ। আচ্ছা, বাংলায় সেম অর্থ কিন্তু ইংলিশে চেঞ্জ আছে। তাহলে যদি সেমই অর্থ হয়, তাহলে আমার এটার প্রয়োজন কী ছিল? থার্ড কন্ডিশনালের আর কি প্রয়োজন ছিল? আমি সেকেন্ড কন্ডিশন দিয়েই তো কাজ চালাইতে পারতেছি না। এটা এরকম না, একটু ভাইবটা বোঝার চেষ্টা করতে হবে। ভাইব বুঝে আপনাকে এই স্ট্রাকচার ইউজ করতে হবে। আচ্ছা, একবার একটা উদাহরণ দিলে আপনাদের যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনার বন্ধু করিমের আগামী শুক্রবারে বিয়ে, হ্যাঁ, আর রহিমে এসে আপনাকে জিজ্ঞেস করতেছে, বাবা করিমে তোমার বন্ধুকে দাওয়াত দিছেনি? আর আপনি বললেন যে না, এত দাওয়াত দেয় নাই, যদি দাওয়াত দিত তাইলে আমি যেতাম। ইফ হি ইনভাইটেড মি আই উড অ্যাটেন্ডেড, সরি আই উড অ্যাটেন্ড, বেস ফ্রম হবে, আই উড অ্যাটেন্ড, আমি যেতাম বা আমি অ্যাটেন্ড করতাম। সো এই যে বিষয়টা, সে এখনও দাওয়াত দেয় নাই, তার বিয়েও কিন্তু এখনও শেষ হয় নাই, অর্থাৎ একটা কাজ ফার্স্ট হয়ে গেছে, চাইলে এটা অতীতে দিতে পারতো দাওয়াতটা, বাট ইতিমধ্যে এখনও এটা কাজটা শেষ হয় নাই, ভবিষ্যতের সম্ভাবনা আছে কোনো একটা বিষয়ে সম্পন্ন করার, সেক্ষেত্রে এই স্ট্রাকচার। অর্থাৎ আপনার বন্ধু কিন্তু চাইলে এখনও দাওয়াত দিতে পারবে, যদি দাওয়াত দেয় তখন আপনি জয়েন করতে পারবেন। সো এই ক্ষেত্রে একটা কাজ অতীতে চলে গেছে, একটা কাজ অতীতের, আর একটা কাজ ভবিষ্যতের সম্ভাবনাময়, এবং এটা এখনও বাকি আছে, এক্ষেত্রে এই স্ট্রাকচার। কিন্তু এখানে এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনার আজকে রাতে, এখন দিন, রাতের বেলায় কার বিয়ে? শিয়াল রাখতেছে, শিয়ালের বিয়ে। আচ্ছা, ধরেন রাতের বেলায় মেসি এবং নেইমারের দুই টিমের খেলা, হ্যাঁ, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা। তাইলে আর্জেন্টিনার মনে করেন মেসি খেলবে না, যে মেসি খেলবে না, সেক্ষেত্রে আপনি আপনি আফসোস করে বললেন, অথবা কেউ আপনাকে জিজ্ঞেস করলো ও মেসি খেলবো নি না, বা জিজ্ঞেস করুক আর না করুক, আপনি বললেন ইস, যদি মেসি খেলতো তাইলে ম্যাচটা জিততে পারতো বা জিততো। এই যে বিষয়টা, জিততো, আমরা জিততাম, বা আর্জেন্টিনার টিম জিততো, হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে আপনারা আবার আমাকে ভাবেন না আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার না, আর্জেন্টিনার সাপোর্টার না। সো আমি মাঝে আসি, এটা পরে বলবো। যদি মেসি খেলতো তাহলে টিমটা জিততো। এই স্ট্রাকচারে এখনও কিন্তু খেলাটা শেষ হয় নাই, এখনও মেসি খেলার সম্ভাবনা আছে, অর্থাৎ চাইলে সে খেলতে পারবে, চাইলে, যদি কোনো মানে পসিবিলিটি থাকে খেলার, বা শেষ হয় না এই কাজটা, যদি খেলে না তো তারপর বলবো খেলে নাই, সো এখনও তো পসিবল। সো এক্ষেত্রে আমরা বলবো এই স্ট্রাকচারে। আচ্ছা আচ্ছা, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ধরেন গত রাতে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গেছে, তার মধ্যে মেসি খেলে নাই, ফলে আর্জেন্টিনা হেরে গেছে, হ্যাঁ। তো আপনি বলছেন যে যদি মেসি খেলতো তাইলে টিমটা জিততো বা জিততে পারতো ক্ষেত্রে এক্ষেত্রে উডের জায়গায় কুড বসাইতাম। সো একই কথাই প্রায়, যদি মেসি খেলতো তাইলে টিমটি জিততো,
এই যে কথাটা বলছেন, এইটা কি আর এখনও পসিবল? মানে মেসি খেলানো, অলরেডি মেসি খেলে, মানে অলরেডি মেসির খেলা টিমে খেলে ফেলছে, শেষ খেলা। তার মানে এখন আর চাইলেও আর পসিবল না, এটা আর সম্ভব না কখনোই। সেক্ষেত্রে দুইটা কাজই অতীত। একটা যদি সে খেলতো, এটাও অতীত, তাহলে টিমটা জিততে পারতো, এটাও অতীত আক্ষেপ। কিন্তু সে খেলে নাই, জিতেও নাই। এখন বিষয়টা হচ্ছে এরকম। সো ধরেন আপনার বন্ধুর বিয়ে অলরেডি গত শুক্রবারে হয়ে গেছে, আর আপনার বন্ধু, আরেক বন্ধু এসে জিজ্ঞেস করছে যে দাওয়াত দিছে, আপনি বলছেন না, যদি দাওয়াত দিত আমি যেতাম। তাহলে দাওয়াত দেয় নাই, আপনিও জাননি, তার অলরেডি বিয়ে করে বউ নিয়ে আসছে, আর আপনি চাইলেও পসিবল না ওই দাওয়াত খাওয়া। মানে অলরেডি ওইটা যেটা বিয়ের দাওয়াত ছিল ওইটা চলে গেছে, ভবিষ্যতে দাওয়াত দিলে ভিন্ন কথা। সো কথাটা হচ্ছে এক্ষেত্রে আপনি বলতেন, ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। মানে যদি আমার বন্ধু আমার ওই যে সে দাওয়াত, যদি সে আমাকে দাওয়াত দিত, আমি কী করতে পারতাম, আমি অ্যাটেন্ড করতাম বা অ্যাটেন্ড করতে পারতাম, একই কথা। আই কুড হ্যাভ অ্যাটেন্ড, এক্ষেত্রে আমরা উড হ্যাভ বলে অ্যাটেন্ড করতাম, এরকম হয়তো অর্থটা। সো বিষয়টা আবার একটু রিভাইজ দিয়ে দিই, আপনাদের কথাটার ঝামেলা শেষ হয়ে যাবে আশা করছি। ইফ ইউ কাম আই গো, এটা প্রেজেন্ট টেন্সের দুইটা অভ্যাসগত সত্য বোঝাচ্ছে। আচ্ছা, আমি আবার বলছি, জিরো কন্ডিশন চিনবেন কীভাবে? দুইটাই প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ অভ্যাসগত সত্য। যে যদি তুমি একটা কাজ করো, আমি ওই কাজটা করব, বা আমি ওই কাজটা করি, সে একটা কাজ করলে, সে করিম একটা কাজ করলে রহিম ওই কাজটা করে, বা তুমি একটা কাজ করলে আমি ওই কাজটা করি। যদি তুমি আসো আমি যাই, যদি তুমি বসো আমি বসি, যদি তুমি খাও আমি খাই, এরকম অর্থে। তাইলে আমরা এটা স্ট্রাকচারটা মুখস্থ করে ফেললেও আমরা যে কোনো ভার্ব এবং সাবজেক্ট চেঞ্জ করে করে কথা বলতে পারবো, তাই তো? আর এটার ক্ষেত্রে দেখবেন একটা প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে, বাট পরেরটাও এটা যেরকম প্রেজেন্ট টেন্স ছিল, এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে না, ফিউচার টেন্স হবে, ফিউচার সিম্বল হবে। সেক্ষেত্রে আমরা বুঝে নেব এটা ফার্স্ট কন্ডিশন, এটা যদি তুমি আসো, এটা একেবারে সেম স্টাইলেই অর্থ দেবে, এবং ওইটা হবে ফিউচারের মতো অর্থ, বো আসবে শেষে, যে আমি যাব। টেন্সের যে ক্লাসটা আছে আমার, ওইটাও দেখে নিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আরও। এরপরে আসেন সেকেন্ড কন্ডিশনটা আমরা চিনব কী করে, মানে অতীতের কথা। যদি তুমি আসতে, যদি তুমি বসতে, যদি তুমি খেতে, আমি খেতাম, আমি যেতাম, এরকম ক্ষেত্রে উড প্লাস ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। সো এই স্ট্রাকচারে আমরা সেকেন্ড কন্ডিশন বসাতে পারি। এক্ষেত্রে একটা অতীতের কথা, আরেকটা কি ফিউচারের সম্ভাবনাময় কথা, এখনও শেষ হয় নাই, মানে কোনো একটা কাজ যেটার সম্ভাবনা এখন রয়ে গেছে। যেমন আমার বন্ধু আমাকে দাওয়াত দিলে আমি যেতাম। হ্যাঁ, ধরেন আমার অনেক টাকা পয়সা থাকলে আমি গরিবদেরকে দান করতাম, এখনও টাকা হয় নাই তাই দান করতে পারতেছি না, কিন্তু সম্ভাবনা আছে, যদি হয় আমি দান করব, এরকম বিষয় আর কি। সো এবার আসি, এটা হচ্ছে দুইটাই অতীত হয়ে গেছে অলরেডি। ওই যে আমার বন্ধুর বিয়ে শেষ, অলরেডি আমাকে দাওয়াতও দেয় নাই, এটার ভবিষ্যতে কোনোদিনও এটা ফিরিয়ে আনা সম্ভব না। এক্ষেত্রে ওইটা হবে কি থার্ড কন্ডিশনাল। সো যখন দুইটা কাজই অতীত হয়ে যায়, এটার মানে ভবিষ্যতের সম্ভাবনা নেই এটার মতো, সেক্ষেত্রে এটা হবে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারে সেন্টেন্সটা হবে। আর অর্থ যদিও সেম, কিন্তু বিষয়টা কিন্তু আসলে ভিন্ন, দুইটাই অতীত। আর ওখানে একটা অতীত আর একটা কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনা। সো আবার দেখেন, এখানে কিছু জিনিসপাতি আছে, এগুলো মাথায় রাখবেন, যে এখানে উইলের জায়গায় ক্যান বসতে পারে, মে বসতে পারে, উডের জায়গায় কুড বসতে পারে, মাইট বসতে পারে, ঠিক আছে? সো এটা সেন্টেন্সের অর্থভেদে আপনারা বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ইফ যে শুধু বসবে এমনটা না, আমরা একটু অ্যাডভান্সও দেখবো, সমস্যা নেই, সামনে আসেন দেখি আমরা। এবার আসি জিরো কন্ডিশনে। এই যে ইফ, আমি শুধু আমার কথাই বলবো এমনটা না, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানি সিদ্ধ করো, ইট বয়েলস, এটা ফুটবে, ফুটে ওঠে। এটা পানি গরম করো, যদি তুমি পানি গরম করো, এটা ফুটে ওঠে। সো একটা কাজ করলে একটা কাজ হয়। সো এটা হচ্ছে কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1, এরপরে সাবজেক্ট প্লাস বি1। আপনি ওটো এখান থেকে ওই যে আগের মতো করে এখান থেকে আপনি সাবজেক্ট ভার্ব এগুলো খুঁজে বের করে এনে নিজে গঠন স্ট্রাকচার দিতে পারবেন। সো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে দেখেন, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, উইলের পরে বি1। এই যে বিষয়টা সেকেন্ড কন্ডিশনে, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম, উড পরে বি1। হ্যাঁ, এখানে বি1 মানে বেস ফর্ম আর কিছু নয়। সো এক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি2 হবে, এই যে সাবজেক্ট প্লাস বি2, ইফ আই ওয়ার ওয়াজ। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, এটা একেবারে, এটা কেন ইফ আই ওয়াজ তো বলতে পারতাম, এটা ওয়ার কেন বলছি, এটার একটা রিজন আছে। এটা আসলে মূলত অতীতের আকাঙ্ক্ষা, যদি ইচ্ছা কোনো জাতীয় কোনো সেন্টেন্স আপনি বসাইতে চান, অতীতের কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আই ওয়াজের জায়গায় ওয়ার বসানো যায়। সো এই হলো, এই জন্য এটা এরকম আর কি, আর কিছু নয়। সো এবার আসি আমরা যদি
একটা এই স্ট্রাকচারটা দেখি, ইফ হি হ্যাড স্টাডি, যদি সে পড়াশোনা, এটা কিন্তু যে আমি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতাম, এর মানে আমি এখনও ধনী হই নাই, আমার কিন্তু ফিউচারে টাইম আছে, এখনও যদি আমি টাকা পয়সা পাই ধনী হই তাহলে আমি সাহায্য করব। সো এখন বিষয়টা হচ্ছে আবার দেখেন থার্ড কন্ডিশন, ইফ হি হ্যাড স্টাডিড, হ্যাঁ এখানে যে ইউ শুধু বসবে এমনটা কিন্তু না, এখানে সাবজেক্ট চেঞ্জ হতে পারে। সো ইফ হি হ্যাড স্টাডিড, যদি সে পড়াশোনা করতো, মানে পড়াশোনা করতো আর কি, স্টাডিড হার্ডও বলতে পারেন, বেশি বেশি পড়াশোনা হতো, হি উড হ্যাভ পাস দ্য এক্সাম, তাহলে সে পরীক্ষায় পাশ করতো। এখানে ইফের অর্থ যদি হয় যদি, তাহলে এইটার অর্থ তাহলে বা তবে হইতে পারে, তাহলে বা তবে, কমার অর্থ, ঠিক আছে, চাইলে এভাবে দিতে পারেন, তাহলে সুন্দর একটা অর্থ দাঁড়াবে, এতে কোনো প্রবলেম হবে না। সো যদি সে পড়াশোনা করতো তাহলে সে পরীক্ষায় পাশ করতো। আমার রিডিংয়ের ভিডিওতে এরকম কিছু স্ট্রাকচার আমি বলে দিচ্ছি, কমার অর্থ, এখানে অর্থ যদি হয় যেহেতু, এখানে অর্থ হয় সেহেতু, ঠিক আছে, এরকম আর কি। সো যদি সে পড়াশোনা করতো তাহলে সে পরীক্ষায় পাশ করতো, এর মানে সে পড়াশোনা করেও নাই, পাশও করে নাই, অতীত হয়ে গেছে কাজটা, আর চাইলেও সে পাশ করার কোনো চান্স নাই এই এক্সামে, অন্ততপক্ষে আবার নেক্সট এক্সাম দিয়ে পাশ করতে হবে। সো কথাটা হচ্ছে অতীত হয়ে গেছে, অলরেডি সে ফেল করে ফেলছে। যদি সেই সময় সে পড়াশোনা করতো তখন সে পরীক্ষায় পাশ করতে পারতো, দুইটাই অতীতের কথা। আর আবার দেখেন মিক্সডও আছে, একটা থার্ড কন্ডিশনালে, আর একটা আবার উড প্লাস B1, সেকেন্ড কন্ডিশনালে, একটা থার্ড কন্ডিশনাল একটা সেকেন্ড কন্ডিশনাল, এই জন্য এটা মিক্সড বলা হয়, এটাকে মিক্সড কন্ডিশনাল। সো এটা একটু অ্যাডভান্সে গেলে এগুলো জিনিসপাতি আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইফ শি হ্যাড ওয়ার্ক হার্ড শি উড বি সাকসেসফুল নাও, যদি সে কঠিন পরিশ্রম করতো তবে সে এখন সফল হতো। এইভাবে আমরা শুধু অ্যাফার্মেটিভে কথা বলছি এতক্ষণ, আমরা চাইলে এটাকে নেগেটিভও করতে পারি। ইফ ইউ ডোন্ট হিট ওয়াটার, যদি তুমি পানি গরম না করো এটি ফুটবে না। এখানে বলছিলাম যদি তুমি পানি গরম করো এটি ফুটে উঠে। সো এটা বলছে যদি তুমি পানি গরম না করো ইট ডাজন্ট বয়েল, এটা ফুটে না, ফুটে না একই কথা, তবে এটা প্রেজেন্টের বাইবে কথাটা বলতে হবে, ফুটে না বললেই ভালো হয়। যদি তুমি পানি গরম না দেও, মানে তাপ না দেও ধরো, তাহলে এটা ফুটে না, এরকমও বলতে পারেন। সো এই হলো কথা। এবার ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে, এটা ফার্স্ট কন্ডিশন। রিয়েল প্রেজেন্ট, হ্যাঁ এটা কিন্তু রিয়েল প্রেজেন্ট, এটা জেনারেল ট্রুথ, আমরা আগেই বলছি, ইউনিভার্সাল ট্রুথ যাই বলেন। সো এটা হচ্ছে রিয়েল ট্রুথ, এটা জেনারেল ট্রুথ বলতে হ্যাবিচুয়াল ফ্যাক্টর হইতে পারে, এরপরে যে কোনো কিছু হইতে পারে। রিয়েল প্রেজেন্টের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। এখন কথাটা হচ্ছে নেগেটিভও বলতে পারেন, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ ওন্ট সাকসেড, উইল নটকে আমরা সংক্ষেপে বললাম ওন্ট সাকসেড, মানে তুমি সফল হবে না। অর্থাৎ অ্যাফার্মেটিভে বললে যে নেগেটিভ বলা যাবে না এমনটা না, যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি না খাও আমি খাবো না, আপনার প্রিয়জনকে বলতে পারবেন, এরকম নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবেন। আনরিয়াল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি, আনরিয়াল প্রেজেন্ট এটাকে বলে, ঠিক আছে, এখনও কিন্তু হয় নাই, হইলে এটা হইতো। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম আই উড হ্যাভ দ্য পুর, এরকম আর কি। সো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রেও সেম, এটাকে আনরিয়াল পাস্ট বলে, এটা হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট, আর এটা হচ্ছে আনরিয়াল পাস্ট, অতীত, দুইটাই অতীত, ওটা করলে ওইটা হইতো, করে নাই হয়েও নাই, এরকম বিষয়। সো দেখেন আরেকটা জিনিস একটু দেখি, অল্টারনেটিভ একটু দেখি, হোয়েন দিয়েও সেন্টেন্স মেক হতে পারে, ওয়েন দিয়েও সেন্টেন্স মেক হতে পারে। যদি আপনি ইফ এর বদলে ওয়েন বসান তাহলে এটার অর্থ হবে যখন, ইফের অর্থ যদি, আর এটার অর্থ হবে যখন, আর কমার অর্থ হবে তখন। যখন সূর্য অস্ত যায়, ওয়েন দ্য সানসেটস ইট গেটস ডার্ক, তখন অন্ধকার হয়। যখন তুমি আসো তখন আমি পড়তে বসি, যখন তুমি খেলো আমি তখন দেখি, এরকম আর কি। সো এই স্টাইলে আপনি সেন্টেন্স অনেকগুলো মেক করতে পারবেন, চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেখেন এখানে প্ল্যান্টস ডাই, গাছপালা মরে যায়, ইফ দে ডোন্ট গেট ওয়াটার, যদি তারা পানি না পায়, তাহলে ইফ দিয়া সেন্টেন্সটা পরে আসছে, আর ইফের পরে যেটা আসার কথা ছিল সেটা সামনে আসছে, এরকমটা পসিবল। পিছনের কথা আপনি চাইলে সামনে নিতে পারবেন, সামনের কথা পিছনে নিতে পারবেন, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্সটাকে, কনজাংশনযুক্ত সেন্টেন্সটাকে, ক্লজটাকে আপনি চাইলে পরে লিখতে পারবেন। এক্ষেত্রে কনজাংশন মাঝখানে দিলে, এই যে ইফ কনজাংশনটা আমি মাঝখানে দেওয়ার ফলে এখানে কোনো কমা ব্যবহার করা লাগে নাই। এখানে যদি হোয়েনটারে মাঝখানে আনতাম, এই অংশটা সামনে নিয়ে আসতাম, সেক্ষেত্রে কমা দিতে হতো না। আর যদি হোয়েন দিয়ে শুরু করি অথবা আমরা ইফ দিয়ে সেন্টেন্স শুরু করি, সেক্ষেত্রে এখানে কমা দিতে হবে, পাংচুয়েশনের, নয়তো পাংচুয়েশনের মার্কস কাটা যাবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এরকম ট্রাই করতে হবে। শুধু এরকম না, আরও অনেক টাইপের সেন্টেন্স হইতে পারে। হেড দিয়েও সেন্টেন্স হয়, ইয়ে দিয়েও সেন্টেন্স হয়, কি আনলেস দিয়েও সেন্টেন্স হতে পারে। এই যে দেখেন হেড দিয়ে সেন্টেন্স, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাস্ট, যদি আমি ভালো করে পড়তাম তবে পাস করতাম। আনলেস উই হ্যাড
left late we wouldn't have missed the train. যদি আমরা দেরি করে না বের হতাম ট্রেন মিস করতাম না, এর মানে ট্রেন মিস করে লিছি, তার মানে দেরি হয়ে হয়েছি বলে এরকম বিষয়। নেগেটিভ আনলেস অর্থ হয়েছে যদি না, এখানে যদি আর এখানে বসছে না, যদি না, আনলেসের অর্থই হচ্ছে যদি না আমরা দেরি করে বের হতাম, মানে এরকম আর কি। তো এটা নাটারে একটু মাঝখানে নিয়ে নিলে সেন্টেন্সটা ম্যাচ হয়, কথাটা বলতে বুঝতে সুবিধা হয় আর কি, আর কিছু নয়। সো এভাবে আবার মিক্সড কন্ডিশনাল আমরা অলরেডি অনেক উদাহরণ দিয়েছি। আপনারা জাস্ট এই 4টা সেন্টেন্সকে ভালো করে মেমোরাইজ করে নেবেন এবং এখান থেকে বারবার ট্রাই করবেন শেখার জন্য। এখান থেকে ভার্ব নিয়ে আসবেন, এরপর সেন্টেন্স মেক করবেন, ইউ এর জায়গায় অন্য প্রোনাউন অন্য নাউন ব্যবহার করতে পারবেন, করিমের কথা বলতে পারবেন। ইফ করিম কামস, যদি করিম আসে, আই উইল গো টু হিজ হোম, আমি তার বাড়ি যাব। এরকম আপনি অবজেক্ট যুক্ত করতে পারেন কামের পরে, গোয়ের পরে, অর্থাৎ ভার্বের পরে। সো আপনার যখন যেটা প্রয়োজন হবে চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট এটা দিয়ে আপনার এটা আদর্শ বাক্য হিসেবে এই 4টাকে মেমোরাইজ করে নেন। এই 4টা সেন্টেন্স দিয়ে আপনার সকল কন্ডিশনালের ঝামেলা মিটিয়ে ফেলবেন। তারপর আরও অ্যাডভান্স তো একটু দেখলেনি, ওয়েন দিয়ে আনলেস দিয়ে ট্রাই করুন, আস্তে আস্তে হয়ে যাবে। এগুলো নিয়ে আমার কমপ্লেক্সে আলাদা ভিডিও আসবে, এগুলো আসলে মূলত কমপ্লেক্স সেন্টেন্স, কথা বুঝতে পারছেন? সো আলাদা ভিডিও আসবে, সেক্ষেত্রে আপনারা বাকিগুলো শিখতে পারবেন। এখান থেকে প্র্যাকটিস করে নেন। একটু বাহিরে নয়েজ হচ্ছে, এই জন্য আমি আজকে শেষ করে ফেললাম এবং আমারও এনার্জি শেষ হয়ে গেছে, বিকজ অনেক কথা বলছি এর আগে আরও ভিডিও ছিল, কথাবার্তা ছিল, ক্লাস ছিল। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পারলে একটু শেয়ার, লাইক, কমেন্ট করে নেবেন। যদি ভালো মনে হয়, উপকৃত হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।